পাখি খুশি হলো, তবে শান্ত খুশি হতে পারল না। সে জানে রঙ্গন তার রঙ্গন ফুলকে কতটা পছন্দ করে। লোকটাকে একমাত্র অনন্যার সঙ্গে তার হাসি খুশিও ভালো থাকতে দেখেছে। অনন্যা না থাকলে রঙ্গন ভাই আবার একা হয়ে যাবে, ছন্ন ছাড়া হয়ে যাবে। লোকটা এত উদার কেন? বিনা হিসেবে মানুষকে সাহায্য করবে। এই যে অনন্যার আজ সফলতা, এখানে কিছুটা হলেও রঙ্গন ভাইয়ের অবদান আছে। আর লোকটা কষ্ট পেলেও নীরবে হজম করে নিবে, কাউকে ভেতরকার যন্ত্রণা কথা বুঝতে দিবে না। আচ্ছা, তিনি কি পারবে তার রঙ্গন ফুলকে অন্য কারোর সাথে, অন্য কারোর সঙ্গে দেখতে, সহ্য করতে? হয়তো পারবে না, ভেতরে ভেতরে ঠিকই পড়বেন, কেউ বুঝতেও পারবে না। লোকটা একটা পাথর, এতটা পাথর কোনো মানুষকে হতে নেই। বর্তমানে তার কেউ নেই, তিনি একা, ভীষণ একা। এই একাকিত্ব তিনি কিভাবে কাটাবেন? শান্তির ভীষণ খারাপ লাগলো। এর মধ্যে নাওয়া ফেলো, পাখির পাশ ঘেসে বসলো, পাখির দিকে চেয়ে সামান্য পরিমাণ হাসলো। নব জানতো আজ শান্তরা আসবে, তবে রঙ্গনকে দেখে বেশি একটা রাগলো না। নব সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তার সকলের অবস্থা ভালো তো? ভালো মানে? আমরা সকলে ভীষণ খুশি। আপনারা দুজন আবার এক হতে যাচ্ছেন। ওই খুশিতে মসজিদে মসজিদে মিষ্টি বিলাতে ইচ্ছা করছে। নব স্মিত হেসে জবাব দিল, মাত্র পুরা এলাকা ও সমগ্র বাজারে বাজারে মিষ্টি বিলে এসেছি। 10টা মসজিদেও মিষ্টি দেওয়া হয়েছে। বাকি মিষ্টি তোমাদের জন্য এনেছি। আজ কোনো বাধা নেই, যে যতটুকু মিষ্টি খেতে পারো। অনুমতি পেতে শান্ত, তাসিফ আর শুভ হামলে পড়ল। গপা গপ কয়েকটি মিষ্টি গিলে নিল। লাবণী ফ্যাল ফ্যাল করে যে দেখলো ওদের খাওয়া, সে পিপির করে বলল, খাদক কোথাকার। নফ হাসতে হাসতে বলে, আস্তে আস্তে খাও, কেউ তোমাদের মিষ্টি কেড়ে নিয়ে যাচ্ছে না। মিষ্টি কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না ঠিকই, তবে এমন অফার তো বারবার আসবে না। বলি সে নিজেও একটা মিষ্টি মুখে ভরে নিল। নেন রঙ্গন ভাই, আপনিও একটা খান। বলে সে রঙ্গনের মুখে একটা মিষ্টি ভরে দিল। এরই মধ্যে নিখিল এলো, সঙ্গে এসেছে ইচ্ছে, মুক্তি আর ইরা। নফের পাশে পাখিকে হাসি খুশি বসে থাকতে দেখে ইরার একটু কষ্ট লাগলো, মুখটা চিনচিন করছে, চোখ দুটো ভারী ভারী লাগলো। আর তার কষ্ট পাওয়ার খুব স্বাভাবিক। 5টা বছর যাবৎ সেবা যত্ন করলো, যাকে নিজের পুরুষ বলে ভালোবেসে গেল, সে তার নয়। এই সত্যিটা যতবার সে ভাবে বুকে কষ্ট লাগে। নিখিল ভেতরে ঢুকে চেয়ার টেনে বসে বললাম, পুরো এলাকা জুড়ে মিষ্টি বেরিয়েছিস, বেশ ভালো কথা। আমার বাড়ি একটা মিষ্টিও পৌঁছায়নি। বাট হোয়াই ব্রাদার? তোর না ডায়াবেটিস? আমার না হয় ধরলাম ডায়াবেটিস, বাকি সদস্যদের তো ডায়াবেটিস নেই, ওরা পায়নি কেন? নব উঠে দাঁড়ালো, বলো, শোন বেটা, ডায়াবেটিস হলো ছোঁয়াছুঁয়ির মতন একটা রোগ। ঘরের একজনের হলে বাকি সদস্যেরও বাতাস লেগে হয়ে যায়, বুঝলি? তুই একবার ঘরের বাকি সবার ডায়াবেটিস টেস্ট করিস তো। আমাকে বোকা বানাচ্ছিস? ওটা আর নফ নিখিলকে শেষ করতে দিল না। নিখিলের চলন্ত মুখটা এসে বড় বড় দুটো রসমালাই ঢুকিয়েই মুখটা বন্ধই করে দিল। নিখিল চোখ বড় বড় করে ফেলল। দুটো মিষ্টিতে তার মুখ ভরে গেছে, সে চিবাতে পারছে না। একটা বের করে হাতে তুলে নিয়ে বলো, ভাই মিষ্টি খাইয়ে মারবি নাকি? আজ পর্যন্ত মিষ্টি খেয়ে কেউ মরেছে শুনেছিস? আমি মরবো? মরিস? বেশ ভালো কথা, তবে আমার বিয়ের আগে মরিস না, আমার বিয়ের পর মরিস। নিখিল হতভম্ব হয়ে রইল। নফ নিখিলের ফাঁকা মুখে আরেকটা মিষ্টি ঢুকিয়ে দিল। নিখিলের মুখটা হয়েছে এবার দেখার মতন। নফ মিটমিট করে হাসে। নিখিলের অবস্থা দেখে রমেশ পেছনে বসে হো হো করে হেসে দিল। নওয়াব ভাই নিখিল ভাইয়ের মুখে আরও দুটো মিষ্টি ঢুকিয়ে দেন। ওই দিন সে আমায় 4টা মিষ্টি খাইয়ে ছেড়েছে, তার প্রতিশোধ নেওয়া এখনও বাকি। আপনি না হয় আমার প্রতিশোধটা পূর্ণ করে দিন। নফ পিছু করে রমেশের উদ্দেশ্যে বলে, অত লাফালাফি করিস না, এরপরে তোর পালাও আসতেছে। সেদিন তো নিখিল তোকে 4টা মিষ্টি খাইয়েছে, এবার আমি তোকে মোট 8টা মিষ্টি খাইয়ে ছাড়বো। খবরদার এই ভয়ে পালাবি না, তাহলে সাফিন ওদের বলবো তোকে চ্যাংদোলা করে ধরে এনে টানা 7 দিন পর্যন্ত শুধু মিষ্টি খাওয়াতে, বাকি সব খাবার বাদ। রমেশ মুখটা কাঁদো কাঁদো করে নিল। ভাই এই এতিমের ওপর এমন অত্যাচার করিয়েন না। এটাকে অত্যাচার বলে না গাধা, এটাকে মিষ্টি খাওয়া বলে। রমেশ কিছু বলল না। আচ্ছা মানে তাকে 8টা মিষ্টি খেতে হবে, না পারলেও খেতেই হবে। নবাব ভাই যেহেতু বলেছে না খাওয়ার অবধি,
তাকে ছাড়বে না। সে বিরস মুখে ভাবতে লাগলো এতগুলি মিষ্টি সে পেটে কিভাবে ঢুকাবে। নফ ইচ্ছেদের মিষ্টি দিল। সবার সামনে বসে নফ বলল, এখানে সবাই উপস্থিত আছে, সকলকে সাক্ষী রেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আগে যে বিয়েটা হয়েছে সেটা কেউ জানতো না, তাই নতুন করে আমাদের বিয়ে হবে। হাতে সময় কম, ইতিমধ্যে আমি লোক লাগিয়ে দিয়েছি, তারা কাজে নেমে পড়েছে। আগামীকাল আমাদের গায়ে হলুদ হবে, তার পরের দিন বিয়ে। এটা কিন্তু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নিখিল ফোরন কেচে বলে, তোর স্বামী জানের ধৈর্য কম, জানিস না? জলদি ওর ঘরে গিয়ে আমাদের মুক্তি দে বোন। আর তোরা দুইটা মিল্লা জ্বাল্লাস না, মাথা খাস না। তোদের জন্য আমি বাচ্চার বাবা পর্যন্ত হতে পারছি না। নফ নিখিলকে খোঁচা মেরে বলল, তোকে বাচ্চার বাবা হতে বাধা দিচ্ছে কে? জানিস না শুভ কাজে দেরি করতে নেই? কে আর করবে? আমার বউ বাচ্চার বাপ হতে চাওয়ায় সে আমায় বলল, যেদিন পাখিরা মিলে যাবে, সংসার শুরু করে দিবে, সেদিন সে বাচ্চা নেবে। আজাইরা কথা বাদ দে, তাহলে ওই কথাই রইল। পাখি অনেক জোরাজোরি করে নফকে বুঝিয়ে সুঝিয়ে 2 দিন পেছাতে পেরেছে। এখন বিয়ে হবে শুক্রবার, গায়ে হলুদ আর মেহেন্দি অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। বিয়ের ডেট ফিক্সড হওয়ার পর শান্ত ওরা বেরিয়ে গেল। রঙন কতক্ষণ বসে রইল। পাখি রঙ্গনের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প গুজব করলো। সাথে নওয়াফল নিখিলও ছিল। যদিও রঙ্গনের সাথে পাখি কথা বলতে দেখে নওয়াফের সহ্যই হচ্ছিল না। বউয়ের খুশির জন্য সে কিছুই বলছিল না, কেবল মুখটা বন্ধ করে রাখলো। রঙ্গন একবার পাখির মুখটার দিকে চাইলো। আজ মেয়েটাকে অন্যদিনের তুলনায় অধিক খুশি দেখালো। প্রাণ খুলে কথা বলছে, হাসছে, চোখ মুখ হাসির কারণে খেলা করছে। উজ্জ্বল মুখটার গ্যাস দাঁতটির কারণে হাসলে চমৎকার দেখায়। অথচ মেয়েটাকে এমন খুশি হতে সে আগে কখনো দেখেনি। কি নির্মল স্বচ্ছ জলের ঝর্ণার কলকলানির ন্যায় সুন্দর হাসি। ওই হাসি দেখেই সে হাজার হাজার বছর পার করে দিতে পারবে। জীবনে আর কি চায়? তার চিত্রলেখা খুশি থাকলেই হলো। সে তার খুশির জন্য সবকিছু ত্যাগ করতে পারবে। সন্ধ্যার দিকে রঙ্গন পাখির থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। মনটা তার খারাপ না, তবে বুকের একটা অংশ জুড়ে খালি খালি। আর কি যেন একটা নেই এমন শূন্যতা অনুভব করছে। কোথায় জানি আজ বিরহের বিভৎস সুর বাজছে, চিনচিন করে কোথাও জানি একটা জ্বলছে। হঠাৎ তার মনে হলো সে কষ্ট পাচ্ছে কেন? তার কল্পনার চিত্রলেখা তো একমাত্র শুধু তারই, সেখানে কেবল তারই। আর চিত্রলেখার বসবাস, সেখানে চিত্রলেখার সঙ্গে গোপন একটা সংসার পেতেছে সে। সেই সংসারের নাম দিয়েছে চিত্রলেখার সংসার। পাখির মুখটা কল্পনা করে সে একবার হাসল। কি স্নিগ্ধ মায়াবী মুখ সে আওড়ালো। আমার চিত্রলেখা। সে ব্যস্ত রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কোলাহল মুক্ত একটা রাস্তায় এসে থেমে যায়। ওই নিঃশব্দ আকাশে ঝলমল তারাগুলির দিকে তাকিয়ে চিমটি হাসল। শুনছো মেয়ে, আমি তোমার প্রেমিক নয়, অপ্রেমিক হব। প্রেমিকরা তো ভালোবাসে তাদের প্রেমিকাকে পাবে বলে। আমি তোমায় ভালোবেসে যাব, পাবো না জেনেও। আজ পাখির বিয়ে। গতকাল গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়েছে। বিয়েতে এমন কেউ নেই যে আসেনি, সকলে এসেছে। পুরো ফাজিল পার্টি তো আছেই। সেই সঙ্গে পাখিকে যে স্যার পছন্দ করতো সেই সাজিদ স্যারও এসেছেন। শিবান্তি ছিল। রঙ্গনকে দেখা গেল এক কোনায় দাঁড়িয়ে থাকতে। সকলের সঙ্গে বেশ হাসি খুশি আছে। কিছুক্ষণ পরেই বরযাত্রী এলো। বিয়ের কাজকর্ম চলছে। পাখি আর নফের সামনে দেয়ালের মতন দাঁড়িয়ে আছে সুপসি রঙের এক সফেদ পর্দা, তার উপর সারি সারি ফুল টানানো। দুজনই মুখোমুখি বসা, মাঝখানে কেবল একটা পর্দা। এত দূরত্ব নফের পছন্দ হলো না। বিয়ে করতে এলে বউয়ের মুখ না দেখলে কি বিয়েতে মন বসে? নফ নিখিলকে ইশারা করে বলল, পর্দা সরা, বউয়ের মুখ দেখা ছাড়া কবুল বলতে পারবো না। নিখিল আশপাশ এক পলক সতর্ক নজরে তাকিয়ে বলে, ভাই একটুখানি ধৈর্য ধর, সারা রাত বসে তো বউয়ের মুখ দেখবি, আর কত কি করবি? আপাতত শান্ত হ, তোর বউ তো আর লোকে কেড়ে নিয়ে যাচ্ছে না। নফ তবুও বলল, আমার এত ধৈর্য নেই, ওর একটা ছবি তুলে এনে দে দেখি। নিখিল হতাশায় চোখে মুখে তার প্রবল অসহায়তা। কাকে কি বোঝাচ্ছে? ভাই নতুন বর এত কথা বলে না, তুই থাকবি এখন মুখে রুমাল চেপে, তুই কেন এত কথা বলবি? নফ নিখিলের কথা প্রচন্ড রকমের বিরক্তি অনুভব করলো। 10 না 5 জন একটা মাত্র বউ, তার নিজের আপন বউ, তাকে কিনা দেখবি না, এটা কোনো কথা? সে বিরক্ত হয়ে উঠে যাচ্ছিল।
তার এত ধৈর্য নেই। বইয়ের মুখ দেখা না পর্যন্ত তার শান্তি নাই। এরই মধ্যে কাজী চলে এলো। কাজীকে দেখে নব আর পর্দা সরিয়ে ভিতরে গেল না। সে অপেক্ষায় রইল। সকল নিয়ম পালন শেষে কবুল বলার মুহূর্ত আসলো। নব কোনো বিলম্ব না করে ঝটপট 3 বারের জায়গায় 10 বার কবুল বলে দিল। সবাই তার কবুল বলা শুনে হু করে হেসে দিল। নব আর বসে রইল না, কারো বাধা নিয়ম মানল না। সোজা পর্দা সরিয়ে গিয়ে ছো মেরে পাখিকে টেনে বুকের মধ্যে ঠুকিয়ে দিল। পাখির পুরো মুখ চুমুতে ভরিয়ে দিল। এরপরে আবার ওকে বুকের ভেতরে শক্ত করে চেপে ধরলো। লোকটার কাণ্ডে পাখি বাকরুদ্ধ, সেই সঙ্গে সবাই। পাখি টের পেল তার কাঁধে জলে ভিজে যাচ্ছে। আশপাশের লোকেরা দেখে এমন একটা খুশির দিনে নতুনবার কাঁদছে। পাখি আশপাশ এক নজর তাকে ওনাকে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন? নওয়াব চোখের জল হাতে তালুতে মুছে উত্তর দিল, তোকে পাওয়ার আনন্দে মানুষ তো কষ্টে কাঁদে, আমি কাঁদছি আজ খুশিতে বউ। বলে ওকে কোলে তুলে নিল। তারপর হাঁটা ধরলো। নিখিলের মাথায় হাত। খাইছে সর্বনাশ, এটা এখন বাসর ঘরে ঢুকে যাবে নাকি? সে দ্রুত ছুটে এসে নওয়াবের পথ আটকায়। আরে বেটা করছিস কি? এখনো রেজিস্ট্রি বাকি আছে। উকিলকে আমার কাছে পাঠিয়ে দে, বউ ছাড়া নড়তে পারবো না। নিখিল মহা বিরক্ত হলো। এমন বউভক্ত পুরুষ সে আগে কখনো দেখেনি। দুনিয়াতে একটা তোর বউই আছে, আর আমাদের মনে হয় কোনো বউ নেই। তোদের বউ আর আমার বউয়ের মধ্যে অনেক তফাৎ আছে, ও তোরা পোলাপান মানুষ বুঝবি না। নিখিলের মুখটা পাংশুটে হয়ে গেল। সে বুঝছিল একে বোঝানো আর মরা গাছের সঙ্গে মাথা ঝুঁকানো সমান কথা। সে হাল ছেড়ে দিল, নতুন করে আর কোনো কথা বলল না। রেস্টি হয়ে গেলে নব পাখিকে ঘোড়ার গাড়িতে তুলে নেয়। ট্রি হোম পর্যন্ত তারা ঘোড়ার গাড়িতে করেই যাবে। সেখানে থেকে নব পাখিকে কোলে তুলে নিয়ে ফুল ছড়ানো রাস্তা দিয়ে হেঁটে ট্রি হোমে ঢুকে পাখি দেখে পুরো ঘর তাজা ফুল দিয়ে সাজানো। ঘরটা তার ভারী পছন্দ হয়েছে, লাল আর সাদা কম্বিনেশনে সাজানো। কিছুক্ষণ পর তিনি, লাবণী, মুক্তি আর নোভা আসলো। নোভা বলল, নওয়াব বাহিরে যা, পাখিকে আমরা সাজাবো। নব অবাক, সে জানতে চাইল, সাজাবে মানে? বউ তো আমার ঠিকই আছে, নতুন করে সাজাতে হবে কেন? ওটা তো বিয়ের সাজ ছিল, এবার বাসরের সাজ সাজাবো। কোনো কথা বলবে না, বের হ, নতুবা আজ সারা রাত আমরা এখানে বসে থাকবো। নব বুঝলো সে বের না হলে এরা নড়বে না। সে একবার অসহায় চোখে পাখির দিকে চাইল। পাখি ছোট চিপে হেসে দিল। নওয়াব ইশারা তাকে বোঝালো, আজ সারা রাত আছিস আমায় কাছে, তখন মজা বোঝাবো। পাখির রক্তিম মুখটা নিচু করে নিল। নোভা নওয়াবের হাত টেনে এনে নওয়াবকে বাইরে বের করে দিয়ে তার মুখের উপর ঠাস করে দরজাটি লাগিয়ে দিল। নব হকচকিয়ে উঠল। কি ভয়ঙ্কর লেডিস! বাপ রে, বাসর ঘর থেকে টেনে বরকে বের করে দিচ্ছে। সে ছোচ কামড়ে ভাবে, বউ আমার, ঘর আমার, বাসর সাজাতে টাকাও গেল আমার, আর আমার ঘর আমার বাসর, আমার বউয়ের থেকে ওরা আমাকেই বের করে দিচ্ছে। এ কেমন বিচার? নিখিল নওয়াবের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই লেডিসদের ছাড়, তুই শেরওয়ানি চেঞ্জ করে আয়। নওয়াব নিখিলের কথা শুনলো। সে শেরওয়ানি করে একটা সাদা পাঞ্জাবি পরে এলো। দরজার সামনে আসতে দেখলো নিখিল, রমিত, শান্ত, শুভ, তাসরিফ, তন্ময়, স্বাধীন, এরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওদের হাতে বড় একটা পিতলের থালা, ওদের হাতে প্লেট দেখে নব লড়াট কুচকে ফেলল। বুকে আড়াআড়ি হাত বেঁধে কুচকে জানতে চাইল, কিরে, তোরা ভিক্ষা চাইতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? রেল স্টেশন, বাস কাউন্টার, ফুটপাত আছে, সেখানে যা, এখানে কি? শান্ত নিখিলকে ছেড়ে পেছনে নিয়ে সে সামনে এগিয়ে এসে বলল, নওয়াব ভাই, আজ যতই ভিক্ষুক বলেন না কেন গায়ে মাখবো না, কিছু মনে করব না, কিন্তু আমাদের এই গন্ডি পেরিয়ে আজ ভিতরে ঢুকতে পারবেন না। আমাদের গন্ডি পার হলেও ভিতরে লেডিসদের আরেকটা দল আছে, ওদের গন্ডি পেরোতে পারবেন না। তাই ভালোই ভালোই আমাদের মন খুশি করে দেন, আমরা কোনো বাধা দিব না। এরপরে আপনি আপনার বাসর করুন। ঠোঁট কামড়ে বলে, বাসর সাজাতে 50,000 টাকা গুনে গুনে দিয়েছি আমি, আর থালা বাসন পেতে বসে বসে টাকা চাইছিস তোরা? ছি, এই তোদের মানবতা? বউ আমার, বাসর আমার, ঘরও আমার, সেখানে আমাকে ঢুকতে দিচ্ছিস না? তোদের বিবেকের উপর ঠাডা পড়ছে? না না, ঠাডা না, কুত্তায় মুতছে। নিখিল দাঁত বের করে হাসে, বলে, ভাই মাইনা নে, যত দ্রুত মেনে নিতে পারবি তত তাড়াতাড়ি বউকে চুমু খেতে বেশি সময় পাবি। আমাকে লোভ দেখানো হচ্ছে?
ভালো কথা বললেও দোষ। দেখ ভাই, 6-7টা বছর পর আবার দ্বিতীয়বার বাসর করার সুযোগ এসেছে। আমার প্রতি তোরা একটু কৃপা কর। আমাদের পাওনা মিটিয়ে দিন। কথাটা রমিজ বলল। নওয়াব চোখ পাকালো রমিজকে। শালা মির্জাফর, তুইও শেষ পর্যন্ত এই দলে গিয়ে নাম লেখালি। চাকরি বাঁচাতে চাইলে জলদি আমার কাছে ফিরে আয়, নয়তো তোর চাকরি শেষ। রমিজ আজ আর নওয়াবের হুমকিতে কোনো প্রকার ভয় পেল না। চাকরি খেলে খেতে পারে। যা, তোর চাকরি নেই। নওয়াব ভাই, আপনি আমার সঙ্গে এমন করতে পারলেন? ইডিয়েট, সময় থাকতে জলদি আমার দলে ফিরে আয়। রমিজ কাঁদো কাঁদো মুখটা নিয়ে নিখিলদের থেকে নওয়াবের পাশে গিয়ে দাঁড়ালো। নিখিল বলে, রামিজ, কাজটা কিন্তু মোটেও ঠিক করিসনি। আমাদের থেকে কোনো ভাগ পাবি না। টাকা দিলে তো ভাগ দিবি। বলেই নওয়াব দিল ওদের এক ধাক্কা। সেই ধাক্কা শান্ত সহ নিখিল ওরা চিত হয়ে নিচে পড়ে গেল। পরে প্রতিটি মানুষের নাজেহাল অবস্থা। নওয়াব কাজ ছাকিয়ে জিজ্ঞেস করে, টাকা নিবি না তোরা? আয়, শালা আমার টাকা মেরে খাবে, একটাইও টাকা পাবি না। বাসর করে ঢুকবো ফাও। বলেই সে ওদের ডিঙে ভেতরে ঢুকে গেল। গিয়ে দেখলো তার বাসর ঘরের বিছানা জুড়ে লেডিসরা বসে আছে। কোথাও তার বোঝা নেই, তার তো মাথায় হাত। এরা তাকে এইভাবে ধোকা দিল। তিনি গিয়ে কোমরে হাত দিয়ে প্রশ্ন করে, আমার বউ কই? নোভা বিছানা থেকে নেমে জবাব দেয়, বউ পাখি, আগে বউ যে সাজিয়েছি তার জন্য টাকা দে। আমি বলিনি আমার বউ তোমাকে সাজাতে? কিপটামি করিস না। রক্তের বোন হয়ে আমার সাথে দুর্নীতি করছো? দুর্নীতি করিস না, পারিশ্রমিক নিচ্ছি। ঠিক আছে, এক হাতে বউ আর এক হাতে টাকা। নভের চিন্তিত মুখটা দেখে নোভা ছোট চিপে হাসল। এই যে নওয়াব তালুকদারের পরাণের ডুগডুগি, দ্রুত বেরিয়ে আসুন। আপনাকে ছাড়া আপনার স্বামীজানের ফুসফুস ফুটো হয়ে যাচ্ছে। নোভার কথা শুনে সকলে হো হো করে হেসে দিল। পাখির পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। এক হাত ঘোমটার জন্য মুখটা দেখা যাচ্ছে না। ওর দিকে এক পলক তাকিয়ে নভের মনে হলো রুহটা এখন ঠিক আছে। সে ওয়ালেট বের করে নোভার দিকে এগিয়ে দিয়ে বলল, পুরা ওয়ালেট তোমাদের, তবে একটা শর্ত আছে। ওয়ালেট এখানে বসে খুলবা না, দরজার বাহিরে গিয়ে খুলবে। বলো রাজি? নিখিল নোভাকে সতর্ক করে বলে, এই ভুল ভুলেও করো না নোভা আপু, দেখবে তোমার ভাই হাতে পেট্রোল ছাড়া হারিকেন ধরিয়ে দেবে। নোভা নিখিলের কথা কান দিল না। সে শর্তে রাজি হলো। নভ নোভার হাতে ওয়ালেট দিয়ে বলে, তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে এবার দ্রুত ঘর খালি করো, আমার ভীষণ বাসর বাসর পাচ্ছে। নোভা মুচকি হেসে নভের কাঁধে একটা চর বসিয়ে দিল। নির্লজ্জ বলেই সে লাবণীদের ইশারা করলো ঘর থেকে বেরিয়ে যেতে। তিনি বেরিয়ে যাওয়ার আগে পাখির কানে কানে বলে, জলদি খালামণি হতে চাই। বলে সে দ্রুত বেরিয়ে গেল। পাখি ঘোমটা আড়লে মুখটা রক্তিম হয়ে উঠল। সবাই যেতেই নাম দরজা আটকে দিয়ে পাখির কাছে এসে বসল। পাখির ঘোমটা শুয়ে মুখটা দেখে ফের ছোট্টখাটো একটা হাঁটাটা খোলা সিঁদুর রঙা শাড়িটি মেয়েটার শরীরে দারুণ মানিয়েছে। সেই সঙ্গে তাজা ফুলের শানে তার উম্মত হবার দশা। সে তার বউটার উপর থেকে চোখ ফিরাতে পারল না। মুগ্ধ নয়নে ও সৌন্দর্য গিলে নিতে লাগলো। ওর লাজুক মুখটা হাতের তালুতে তুলে প্রশংসায় ভাসল। চোখ ভর্তি আজ তার আকাশ সমান মুগ্ধতা। সুবাহান আল্লাহ, আসমানের চারটা যেন আজ স্বয়ং নওয়াব তালুকদারের ঘরে এসে আলো ছড়াচ্ছে। পাখি ঠোঁট টিপে হেসে দিল। নওয়াব বলে, হাসেন না বৌজান, আপনি হাসলে আমি উন্মাদ হয়ে যাই। তখন এই উন্মাদটাকে সামলাবেন কি করে? আবার কিছু কথা আছে। ওর মুখের উপর চোখ দুটি রেখে নওয়াব বলে, বলেন। আপনার কাছে ফিরে এসেছি বলে আমাকে সংসারের দোহাই দিয়ে শিকড় দিয়ে বেঁধে ঘরে আটকে রাখবেন না। আপনার সংসার ধর্ম পালন করার পাশাপাশি আমাকে আমার ফ্রিডম দিতে হবে। বিয়ের পরেও আমি আমার নিজস্ব ব্যবসার কাজ চালিয়ে যাব। আমার বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখব। রঙ্গন ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। সে আমার বাসায় আসবে, আমার সঙ্গে কথা বলবে। আপনি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। ঠিক আছে, আজকের এই রাত্রে আপনার সকল আর্জি আমি নওয়াব তালুকদার মানলাম। শুধু আপনিটা আমার থাকলেই হবে, এর চেয়ে আর বেশি কিছু চাই না। খুশি হলো পাখি। নওয়াব ঠোঁট টিপে হেসে জিজ্ঞেস করলো, বৌজান এবার শুরু করি? পাখি ঠোক গিলে জানতে চাইল, শুরু করি মানে কি?
পকেট থেকে এক জোড়া স্বর্ণের নুপুর বের করে ওর উজ্জ্বল আলতায় রাঙানো পা দুটিতে পরিয়ে দিয়ে ওর কানের লতিতে ছোট্ট করে একটা কামড় বসিয়ে দিয়ে বলে, আজ আমাদের মধু চন্দ্রিমা, জানেন না বুঝি? আমার বাচ্চারা পৃথিবীতে আসার জন্য তো লাফালাফি করছে বউ। আপনি রাজি থাকলে ওদের আনতে পারি। আপনি রাজি তো? বলেই লোকটা ঠোঁট ফুঁড়ে হেসে ওকে চোখ পাল। পাখি লজ্জা লাল হয়ে গেল। সে জবাব দিল না, কিংবা দিতে পারল না। দিবে কি করে? লজ্জায় কথা বলতে পারছে না। নফ ওর নীরবতা সম্মতি ভেবে নিয়ে ওকে টেনে তৃষ্ণার্ত বুকের ভেতরে আনলো। প্রথমে ওর দোপাট্টা খোলা, এরপর এক এক করে শরীর সমস্ত গহনা খোলে ওর শরীরের উপর দীর্ঘ পেশে দেহটার ভার ছেড়ে দিল। পাখির সমস্ত শরীর ঘেমে জেমে অস্থির, তার বুকটা ঠিপ ঠিপ করছে। লোকটা তার উষ্ণ ঠোঁটের উপর কোমল আলিঙ্গন চালায় শখের নারীর উষ্ঠ জুড়ে। ওনার উষ্ঠে যেন বেশ তারা ছোট্ট ছোট্ট ছোঁয়াগুলি একসময় গভীরে গিয়ে পৌঁছে যায়। শাড়ির একটা ভাঁজ খোলার সঙ্গে সঙ্গে নারী দেহটিতে দীর্ঘ পেশি। লোকটা তার আদরে স্পর্শই লেপটে দেয়। শাড়ির কুচিতে টান পড়তেই পাখির সমস্ত শিশির করে উঠল, শিশির করে শিউরে উঠল। লোকটা ব্যাকুল হয়ে উঠে ওর আলিঙ্গনে। ওনার গভীর থেকে গভীর স্পর্শে মেয়েটা স্বর্গীয় এক ভালোবাসায় হারায়। আজ রজনী জুড়ে দুটো আত্মার নামে সন্ধি হৃদয়ের কাব্য। লোকটা ওর গলদেশ ছোট্ট করে একটা স্পর্শ এঁকে দেয় ওর কর্ণে গিয়ে বলে, পরাণের বউজান, ভালোবাসি। গভীর রাত, শান্তরা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আজ আর কেউ ঘুমাচ্ছে না। রঙ্গন একা কেবল একটা কোণায় দাঁড়ানো, তার দৃষ্টিজোড়া রাতের ওই বিস্তৃত চওড়া আকাশ জুড়ে সীমাবদ্ধ। নিঃশব্দে আকাশ দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। নিঃশব্দ আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। শুভ আর শান্ত গিয়ে রঙ্গনের পাশে ঘেসে দাঁড়ালো। শান্ত রঙ্গনকে প্রশ্ন করে, রঙ্গন ভাই, নিজের গড়া ফুলকে অন্যের বাসরে দেখার অনুভূতি কেমন? রঙ্গন নিঃশব্দে হাসে। শান্তরা অবাক হয়ে দেখে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এক পাথরে গড়া প্রেমিক পুরুষকে, যার শখের নারীটি আজ অন্যের বাসরে। সেই কথা জেনেও সে হাসছে। শান্ত সেই কথা জেনেও সে হাসছে। শান্ত আছে এই এমন একটা কঠিন মুহূর্ত যেন কোনো প্রেমিকের জীবনে না আসে। রঙ্গন আজ আর ভিতরে থাকা অনুভূতি গোপন করে রাখতে গেল না। তাদের মুক্ত আকাশে মন খুলে উঠতে দিল। রঙ্গন শান্ত ফিরতি জবাব দেয়, এই শহরে হাজারো প্রেমিকের মন ভাঙে, হাজারো প্রেমিক তার প্রেমিকাকে হারায়। তার ভিতরে একজন না হওয়া প্রেমিক আমি রয়ে গেলাম। আপনি অনন্যাকে কখনো বলেননি কেন? কেন বলতে যাব তাকে? সে কি অবুঝ? এই কথাটি ভাবতেই রঙ্গন হেসে ফেলল। তবে শান্তকে বলল, যে কল্পনায় আছে সে কল্পনায় সুন্দর। বলি রঙ্গন সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সেই রাতে সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। নীরব রাস্তা জুড়ে যখন হাঁটে তখন সে টের পায় কারো একাকিত্ব। তার পাশ জুড়ে কারো উপস্থিতি নেই। তার দুঃখ হয়, কষ্ট হয়, তবে সে কাঁদতে জানে না। তার চিত্রলেখা আছে তো, এই যে বুকটা জুড়ে তার বসবাস, তাহলে মিছে মিছে কষ্ট পাবে কেন? হিজলা সদরে পৌঁছে সবার আগে সে পেন্টিং রুমে ঢুকে গেল। ধীরে ধীরে ভিতরে ঢুকে ফোনের টর্চ অন করে একটা পেন্টিংয়ের সামনে এসে থেমে গেল। কি মায়াবী মুখ মেয়েটার, চোখ ভর্তি কাজল, মোজ একটা বেনি কাঁধে ডান দিকে দিয়ে সামনে এসে ঝুলে পড়েছে। মুখটাতে এক চিমটে হাসে। সে পেন্টিংয়ের উপর দিয়ে ওর মুখের উপর হাত বোলাল, হাসলো ওর গালে গাঢ় করে একটা চুমু খেল, বিড়বিড় করে বলল, ভালো থেকো রঙ্গন ফুল, তোমার সুখই আমার সুখ। সকাল সকাল 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে নিরাশ হয়ে বসল নোভা। চোখ মুখে তার অধিক বিস্ময়। এভাবে নিখুঁত করে তাকে ঠকতে হবে সে কল্পনা পর্যন্ত করতে পারেনি। রাতে ওয়ালেটে হাতে পেল, রাতে তারা খুলেনি। ওয়ালেট খুলো সকাল সকাল। সে ভেবেছিল মোটা অঙ্কের একটা টাকা থাকবে। নভের ওয়ালেট মানে সোনার ডিম। কমপক্ষে সর্বনিম্ন 10,000 হলেও নগদ টাকা তার ওয়ালেটে থাকে। সেখানে কিনা সমগ্র ওয়ালেট খালি, কেবলমাত্র একটা পয়সা চলছে। এত বড় চিটিং প্রতারণা! বদমাসটা এভাবে তাকে ঠকালো। এটা পরিকল্পিত। তাদের সামনে বসে এমন চিটিং করলে তারা দেখতে পেত। এটা গোপনে করেছে, তার মানে তাদের পরিকল্পনা আগে থেকে ছেলেটা জানতো। কি শিয়ালের মতন মাথায় বুদ্ধি রে! নোভাকে
ঘেরাও করে বসে আছে কয়েকটি নারী পুরুষ। নিখিল চিবিয়ে চিবিয়ে বলে, আগেই বলেছি তোমার ভাই এমনিতেই তোমাদের দাবি মেনে নেয়নি। নিশ্চয়ই তার পিছনে গুরুতর কারণ আছে। সে আমার কথা মিলল তো, হাতে পেট্রোল ছাড়া হারিকেন ধরিয়ে দিল। নোভা মলিন মুখে বলল, তাই বলে এত বড় চিটিং? সমগ্র ওয়ালেটে মাত্র 1 টাকার একটা কয়েন ঝুলছে। ফকির কোথাকার। সে একটা চেয়ার নিয়ে নভের দরজার সামনে বসে রইল। যখন নভ বের হবে অমনি তাকে সে চেপে ধরবে। কত বড় সাহস! 1 টাকার একটা কয়েন ধরিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দুপুর 12টা বাজতে চললো, তবুও নভ উঠল না। উঠবে বা কি করে? ঘুমিয়েছে তো ফজরের পরে। বেলা 12:20-এর দিকে নভের ঘুম ভাঙল। প্রথমে তার ধূসর চোখের মণিচড়া তার মিষ্টি বউটার স্নিগ্ধতায় ঘেরা মুখটার উপর গিয়ে পড়ল। বউটা বিড়াল ছানার মতন তার বুকের সঙ্গে লিপটে আছে। তার ভীষণ ভালো লাগলো। ওর ঘুমন্ত মুখটা ওপর গোটা 10 চুমুকে উঠে গেল। হাত মুখ ধুয়ে দরজাটা খুলে টান দিতেই নবা হুমড়ি খেয়ে চেয়ার নিয়ে নবাবের সামনে ধূপ করে পড়ে গেল। নব হতভম্ব হয়ে গেল। সে শশব্যস্ত নবার সামনে বসে পড়ল। ধূর্তবান চোখজোড়া নারী চিকিৎসা করল। পড়লে কি করে? নবা কটমট করে বলে, তুই দরজা টান দিতে গেলি কেন? দরজা খুলতাম না। ঠিক আছে, ঘর থেকে বের হও, আমি আবার দরজা বন্ধ করে দিচ্ছি। আমাকে আগে টেনে তোল। নব নোভাকে চেনে তোলা। নোভা দাঁড়িয়ে মট করে কোমরটা আগে ঠিক করে নিল। এরপরে খালি ওয়ালেটটা নভের সামনে ধরে পড়ল। এটা কি? নভ জবাব দেয়, ওয়ালেট। সেটা তো আমিও জানি। সেই ওয়ালেটে কোন খয়রাতি 1 টাকার কয়েন রাখে? ছি, আপু যেভাবে বলছো 1 টাকা যেন কোনো টাকা নয়। ভেবে দেখো, এই 1 টাকা করে করেই 100 থেকে 1000 টাকা হয়। নোভা এবার কি দিবে ভাব। সে নভের হাতে ওয়ালেট ধরিয়ে দিয়ে সোজা কথা বলল, ভাই তুই তোর বাসরেই থাক, আজ আর তোকে বের হতে হবে না। বলে সে হনহনির আগে গর্জে চলে যাচ্ছিল। নভ ঠোঁট ছড়িয়ে হাসতে হাসতে পেছন থেকে নোভাকে বলল, আহা, পালাচ্ছ কেন? ওয়ালেটে শুধু 1 টাকাই দেখলে, ডেবিট কার্ডটি দেখোনি? নোভা পিছু ঘুরে এসে ম্লান মুখে উত্তর দিল, থাকলে কি, পাসওয়ার্ড তো জানি না। রাগ করো না, সকালে বিকালে রেডি থেকো, ঘুরতে নিয়ে যাব, সাথে শপিং ফ্রি। ফাজিল, এ কথা আগে বলবি না? তাহলে এত কথা বলা লাগতো? তোমরা মেয়েরা যে শপিং এর কথা শুনলে এত খুশি হও, লাফাও, সেটা তো আগে জানতাম না। তোর বউ বুঝি লাফায় না? সে লাফাবে কিভাবে? সে তো ঘুমাচ্ছে। নোভা খুশি হলো। নোভা আর কথা বলল না, চুপচাপ নভের পাশ কাটিয়ে চলে গেল। বর্তমানে পাখি আর নভ একসঙ্গে ট্রি হোমে থাকছে, সংসার করছে। নিত্য নতুন তাদের মিষ্টি মিষ্টি খুনসুটি, সংসার ভালোই চলছে। সেদিন নভের আমি এসেছিল পাখির কাছে ক্ষমা চাইল। তাদের তালুকদার বাড়িতে বহুবার থাকতে বলেছিল। নভ রাজি হয়নি, পাখিরও মন সায় দেয়নি, যায়নি ও। তার ট্রি হোমটি বেশি পছন্দ। মাঝে মধ্যে পাখির সঙ্গে দেখা করতে রঙ্গন আসে, শান্তরা আসে। পাখির চেয়ে শান্তরা নভের ভক্ত বেশি। তিনিও এসেছিল 2বার দেখা করতে। সব মিলিয়ে তার ভালোই দিন কাটছে। বিয়ের 3 মাসও গেল না, তারই মধ্যে একদিন পাখি অসুস্থ হয়ে পড়ল। তখন নভ বরিশাল ছিল। রমেশ ডাক্তার ডেকে এনেছিল। ডাক্তার সব পরীক্ষা করে জানালো পাখি প্রেগনেন্ট। এই খবর নভের কাছে পৌঁছানো মাত্র তাকে কি বরিশাল বেঁধে রাখা যায়? পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হলো বাবা হওয়া। সেখানে কিনা সে বসে থাকবে বরিশাল? সে তো পারলে তখনই উড়েই চলে আসে। খুশি সংবাদ পেয়ে সে তখন বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এসে সিক্কি তার খোঁজে পুরো কাজিরহাট থানার সমগ্র মানুষকে দাওয়াত দিয়ে খাইয়েছে। রাস্তায় লোক ধরে বেঁধে মিষ্টি বিলিয়েছে। তাতে সে থেমে থাকেনি। আজ থেকে পাখির সমগ্র কাজ করা বন্ধ ঘোষণা করল। আগে নীরা শুধু নভের ট্রি হোমে পাখির সমস্ত কাজ করত। নতুন আরেকজন মেয়ে রেখেছে নাম সাবিহা। দুজনকে পাখির যত্ন আত্তি করতে রাখলো। রান্নাঘরে পর্যন্ত লোকটা পাখি ঢুকতে দেয় না। রান্না সে নিজে করে। বর্তমানে পাখির ব্যবসার কাজ আপাতত স্বাধীনকে নভ দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। নভ সর্বদা চেষ্টা করে পাখির পাশে থাকার। আগের চেয়ে ঘর থেকে কম বের হয়। এরই মধ্যে 2বার ডাক্তারও দেখিয়ে এসেছে।
শান্ত ওরা খবর পেয়ে মহা খুশি। রঙ্গনও খবর পেয়েছে, সে পাখিকে এক জোড়া ইয়াররিং গিফট করেছিল। মজার ব্যাপার হলো গিফটটা পাখি যেদিন আলমারিতে রেখেছিল তার পরের দিন খুঁজতে গিয়ে দেখে উধাও। সে অনেক খুঁজেছে, পায়নি, অথচ তার স্পষ্ট মনে আছে ইয়াররিং দুটো আলমারিতে রেখেছিল। সেখান থেকে উধাও তো হওয়ার কথা নয়। কাজ যে হিংসুটে লোকটার তাতে কোনো সন্দেহ নেই। সবটা যেন পাখি কিছু বলল না বলে আবার গাল ফুলিয়ে থাকবে। এরই মাঝে একদিন নিখিল নওয়াবকে চেপে ধরল, বলল,